কত শালা আমরা ডাকাত তোর বাপ তখন ওই গাড়ির কেসে গেট ছিল না, কিন্তু শালা এদিক দিয়ে এসে আমার থেকে গাড়ি খাইয়ে দিল। টিপটিপিনি বৃষ্টি হচ্ছে, তা আমি বললাম যে ভাই ডাকাতি করেন যাই করেন, যাত্রী এত উনি রয়েছে ভাই, আমি গাড়ি চলাই, ওই শালাক মারে। তা আমার পিছিয়ে নিয়ে গেল, আর একজন করছে এই মারিস না, ঠিক আছে। তো যাই হোক, ওই আপনার ইতে ওই বেড়া কোল্ড স্টোরে বর্ষার দিন গাড়ি ওখানে ঠেকাইলো, ঠেকে গেছে ড্রাইভার ক্লিয়ার রানিং অবস্থায়, অটো পড়েছে, ও বাসাবের যায় ব্রেক মারেছে বৃষ্টির ভিতরে, গাড়ি যায় ঠেকাবে না পারে, এদিক মারি দিলে আইল্যান্ডে মারে, তো ঠেকানোর ক্যাপাসিটি করছে, বাধ্য হয়ে গাড়ি একবারে সব করে টানে নিয়ে উল্টে পড়ে গেছে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমাদের সাথে আছেন পাবনা এক্সপ্রেসের একজন দক্ষ এবং সিনিয়র চালক ফুল কাকু। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করছি সকলে আমাদের সাথে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তো শুরুতে আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? আমার নাম রবিউল ইসলাম ফুল। আমি পাবনা এক্সপ্রেস গাড়ি দীর্ঘদিন ধরেই চলে আর কি, আগে কিংস চালাইতাম, আচ্ছা, কিংসের থেকে জীবন শুরু, দ্বিতীয় পাবনা এক্সপ্রেসে 17 বছর। তো শুরুতে আপনার কাছে জানতে চাইতেছি আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা হয়েছিল সেই শুরুর গল্পটা। আমি মোটর ডিপার্টমেন্টে মিস্ত্রি কাজ করে, মোটর ডিপার্টমেন্টে লেখাপড়া বাদ দিয়ে আমার ইচ্ছা ছিল মোটর গাড়ি চালাবো। আমি তখন মিস্ত্রি কাজে ঢুকলাম, মোটর গাড়ির মিস্ত্রি কাজে। এই মিস্ত্রির থেকে আমি রাত্রি রাত্রি গাড়ি চুরি করে চলাইতাম একা একাই, আমার কোনো উস্তাদ নাই, আমি নিজেই চুরি করে রাত্রি রাত্রি গাড়ি চালাইতাম। এরপরের থেকেই আমার এক মিস্ত্রি কাজ করতে করতে আমার এক বুকে প্রবলেম হয়। আমি তখন ভারত মাদ্রাস যায়, আমি ট্রিটমেন্টে যাই, কলকাতাতে প্রথম যাই, কলকাতা থেকে আমাকে ট্রান্সফার করলে মাদ্রাস সিএনসি হসপিটাল। ওখান থেকে বলে যে বাবা তুমি কি করো, তা আমি বললাম যে আমি এটা মোটর মিস্ত্রি কাজ করি। তোমার তো এই কাজ করা যাবে না, এই কাজে খুব শক্তি লাগে। তখন আমি বাধ্য হয়ে এই মোটর ডিপার্টমেন্টে আবার ড্রাইভিং করলাম। আমার গ্যারেজও ছিল, আমি বাচ্চা দিয়ে যে গাড়ি চালানো লাগলাম। তা আমার মহাজন আমাকে তুমি ছাড়া তুইও বলে না, সে আমাকে খুবই ভালোবাসে, আর যত নতুন নতুন গাড়ি সে আমাকে দিয়ে গাড়ি করায়, এবং এই কোম্পানির জন্য আমি পারফেক্ট, আমাকে সে খুব ভালোবাসে। জলমদ্দ সিং এই কোম্পানিতে আমি প্রথম এই কোম্পানি চলাই, দ্বিতীয় আমি কিং চলাই, আবার এই কোম্পানি দিয়ে আছি দীর্ঘদিন ধরে, 17-18 বছর এখানেই আছে। তা আমাকে তুমি ছাড়া তুইও বলো না। খুব তো এই গাড়ি চালাচ্ছেন কত বছর ধরে? এই তো 40 বছর। 40 বছর, বহু দায়ী। তো এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে একটা মজার ঘটনা শুনতে চাইতেছি আপনার কাছে। সেটা হতে পারে যাত্রীদের সাথে, আবার হইতে পারে গাড়ি জোরে চালানো নিয়ে। জোরে তো চলানো আছেই, তো আমি গাড়ির ভিতরে একটা মজার জিনিস কি, আমি একবার ব্যাগ ভরে টাকা পরে পাইছিলাম, ওইটা কি আপনাকে দেখাবো? আমি আমার কাছে পেপার আছে, দেখেন, পড়লে বুঝবেন। আমি যাই হোক ইপিজেটের জেনারেল ম্যানেজার, তাকে আমি বিটকেস ভরে টাকা ফেরত দিই। এটা বন্ধন কমিউনিটি সেন্টার পাবনাতে অনুষ্ঠান করে সে টাকা ফেরত পায়, আমাকে অনেক পুরস্কৃত করেছিল যে এরকম সততা ড্রাইভার আমাদের ভিতরে আছে। এর ভিতরে আমাদের নেতা শিমুল বিশ্বাস ছিল, আমার মালিক বরকত চাচা ছিল, ঠিক আছে। এরা আমাকে সম্মাননা দিছিল, বহুত কিছু পুরস্কারও দিছিল, যে এরকম সততার ড্রাইভার আমরা আজ এই প্রথম পাইলাম যে টাকা ভরে বিটকেস তাকে ফেরত দেয়। এইটাই আর কি। আর গাড়ি চলানি আল্লাহর রাস্তায় আমার থেকে কোনো দুর্ঘটনা ঘটেনি, আমি দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছি আর কি। ছেলে পেলে সব ভার্সিটি কলেজে পড়ে, এবং আর কি জীবন খুব ভালো আছে আর কি। তবে আরেকটা ঘটনা জানতে চাইতেছি, সেটা হচ্ছে আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল। তো এরকম দুর্ঘটনা দেখেছেন সরাসরি? হ্যাঁ, সরাসরি দেখেছি, আমার সামনেও দুর্ঘটনা ঘটেছে, ঠিক আছে। হ্যাঁ, আমার সামনেও আমাকে ওভারটেক করে এক গাড়ির পিছে মেরে দিয়ে, সামনে পিছে মারলে আমি ব্রেক করে ডানে নিয়ে ভাড়া গেলাম, নাহলে আমও মারি দিই। যাই হোক, আল্লাহ বাঁচানি, আল্লাহ, আমি ভাড়া গেলাম। এরকম আমার সামনে বহুতই হয়েছে, এরকম দুর্ঘটনা ঘটেছে, টাকা পয়সা নিয়ে বহুত কিছু হয়েছে। যাই হোক, এটা সেফ খাইছি আল্লাহর রাস্তায়, আমি কোনোদিন একটা লোকও মারিনি, আল্লাহ দিলে খুব ভালোই আছে। এছাড়া গাড়ি চালানো অবস্থায় অনেক সময় হয় কি দুর্ঘটনা ঘটে গিয়েও হয়নি, তো এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো? হ্যাঁ, এরকম সিচুয়েশনে পড়েছে,
এরকম একটা ঘটনা শুনতে যাই। এইরকম একটু হয়েছে কি, ওই তোমার রোড কাটে ফেলাইছে এই আজ থেকে 15 বছর আগে। এই সরকার, এই আওয়ামী লীগ সরকারের সময় রোড কাটিছিল, হ্যাঁ আন্দোলনে রোড কাটিছিল। কাটি দিয়ে যে আমার তো আর জানি না যে রোড কাটেছে, এখন ফার্স্ট করে দেয় যে রোড কাটা, আমি ব্রেক করে গাড়ি জমায়, নাহলে তো আমি একবারে খাদে চলে যাই, নিচে চলে যাই। বাঁচানোর মালিক আল্লাহ, আমি বেঁচে গেছি আর কি। এইরকম আর কি, এরকম সিচুয়েশন আমার বহুত জীবনে আছে। আল্লাহ আসতে আমি 10 জনের দুয়ে আল্লাহ উপরে আল্লাহ, আল্লাহ দিলে আমি ভালোই আছি। এই রাস্তাঘাটে চলাচলের সময় এই বাইক বলেন ছোট ছোট গাড়ির জন্য আপনাদের সমস্যা হয় নাকি? হ্যাঁ, বাইক গুণের জন্য, রিক্সা ভ্যান, এই যে যখন আমরা সিরাজগঞ্জ টার্নিং নিই, এই যানজটে তো আমরা গাড়ি চালাতে পারিনি। এরা আরিং তারিং গাড়ি চালায়, আমরা একটা গাড়িকে ওভারটেক করতে পারিনি এখান থেকে সিরাজগঞ্জ রোড থেকে বেড়া কাশীনাথপুর পর্যন্ত। এই আমরা যানজটে ভুগতে হয়, গাড়ি আস্তে আস্তে যেতে হয়। আবার অনেক কি হয়েছে, গাড়ি টিপও ধরতে পারে না, এই জন্য জোরে চলে দুর্ঘটনা ঘটে মানুষের। স্বাভাবিক কিন্তু এইগুলি হয় যে এই আসেন গাড়ির কিন্তু টিপ দুইটাই, আমি দুইটাই যেতে পারতেছি না, গাড়ি কিন্তু দ্রুত চলেন লাগতেছে। এভাবেও দুর্ঘটনা ঘটেছে, জীবনে বহুত দুর্ঘটনা ঘটেছে। এই যে গাড়ির ব্রেক মিস হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, হ্যাঁ আমি টের পেলাম না, একটা ব্রেক মিস হয়ে গেল, বাকেট মিস হয়ে গেছে, আমি গাড়ি ঠেকাই পাচ্ছি, বাধ্য হয়ে আর এক গাড়ির পিছিয়ে মেরে দিলাম। এইরকম তো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু আমার থেকে আজও পর্যন্ত ঘটেনি। আমি একজন মিস্ত্রি, আল্লাহ দিলে পরে আমার গাড়ি আমার সাথে কথা বলে, এইটা। তো কাকু অনেক সময় কি আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, কিছু যাত্রী বলতেছে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে। হ্যাঁ, তাদের এটা- উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? তাদের উদ্দেশ্য কি, ওরা জাম 2-3 ঘন্টা থাকলে সমস্যা নেই, এই যে আমি গাড়ি আস্তে চালাচ্ছি সমস্যা, আবার জোরে চালালেও সময় তো সমস্যা করে যাত্রীরা। তো জোরে চালালে পরেই ওরা মানে আশ্বাস পায় যে যাক গাড়ি টাইনে যাচ্ছে, আমরা ঠিক মতনই পাবো, এইরকম হয়। তো আমাদের গাড়ি আমরা সবসময় জোরে টানিয়ে চলাই, তো যাত্রীর সুবিধার জন্য, যাত্রীর স্বার্থের জন্য আমরা সবসময় গাড়ি টানিয়ে চলাই, এইটাই। যাত্রীর তাড়াহুড়ার কারণেও দুর্ঘটনা ঘটেছে, শুধু আমি বলে না, অনেক ড্রাইভারের যাত্রীর তাড়াহুড়ার কারণে এরকম দুর্ঘটনা ঘটেছে, বহুত এরকম ঘটেছে। টিপ ধরা লাগবি, ওই দিক মাস্টারিং করতেছে, যাত্রীরাও কোন গাড়িতে উঠলাম কি বিত্তেন, তো এরকম যাত্রী বহুত দেখেছি। এরকম দুর্ঘটনা ঘটেছে, ঘটেনি তাও না, বহুত ঘটেছে। তো কাকা বর্তমানে তো আপনি হিনো 1J মডেলের গাড়ি হ্যাঁ, চালাচ্ছেন। ওয়ান যে গাড়ি লাস্ট মডেল এটাই আছে, এরপরে আর কোনো এনো গাড়ি আছে নাই। তো এই গাড়িটা সম্পর্কে আপনার কাছে কিছু বিস্তারিত জানতে চাইতেছি। হ্যাঁ, জাপানের ভিতরে ওয়ান যে গাড়ি খুবই ভালো গাড়ি, ইন্ডিয়ান গাড়ি মারি এগুলি কোনো মূল্য নাই। এই গাড়ি হচ্ছে দীর্ঘস্থায়ী গাড়ি, খুবই ভালো গাড়ি, কারেন্ট পিক আপ যাকে বলে, এটা কারেন্ট পিক আপের গাড়ি, মানে গাড়ির গতিও খুব। তো বৃষ্টির ভিতরে এটা দিয়ে কি হ্যাঁ, বৃষ্টির ভিতরে এই গাড়ি খুব ভাসে, এই গাড়ি রিক্স, কেননা বৃষ্টির ভিতরে এই গাড়ি কেন, সব গাড়ি রিক্স। বৃষ্টির ভিতরেই আমরা চেপে চেপে চলাই, 70-80 এইরকম চলাই। বৃষ্টির ভিত্তিতে তো ব্রেক মারলে অনেক গাড়ি স্লিপ করে, তো আমাদের গাড়ি ভ্যাকাম সিস্টেম আছে, আমরা সময় তো ভ্যাকাম দিয়েও চালাই, রেডি দিয়ে চালাই, হ্যাঁ পুশিং ব্রেক যেটা বলে। তো আমরা যাই হোক সেভাবে চলাই দীর্ঘদিন ধরে। তো বৃষ্টির মধ্যে কখনো রিক্সের ভিতরে পড়েছেন? বৃষ্টির ভিত্তি রিক্স মানে কি, অনেক গাড়ি চলাতে চলাতে আমার সামনের গাড়ি আমি চেপে যাই, ওই ব্রেক মারেছে, ওই বাউসি কাটে গাড়ি খাদেও পড়ে গেছে, আমি পিছিয়ে আছি, হানিফ গাড়ি দেখেছি যে 2-3 পোল্ট্রি খাইছে। তো কিভাবে হয়েছিল যদি বলতে? ওই সামনে ওই আপনার পড়েছে, ওই সিএনজি অটো পড়েছে, ও বাসাবের যায় ব্রেক মারেছে বৃষ্টির ভিতরে, গাড়ি যায় ঠেকাবে না পারে, এদিক মারি দিলে আইল্যান্ডে মারে, তো ঠেকানোর ক্যাপাসিটি করছে, বাধ্য হয়ে গাড়ি একবারে সব করে টেনে নিয়ে উল্টে পড়ে গেছে, এইটা দেখছি আর কি। এছাড়া আপনার সাথে কোনো বৃষ্টির ভিতরে রিক্সের ঘটনা ঘটছে নাকি? না গাড়ি আমার, চালাচ্ছেন হঠাৎ করে সামনে দিয়ে মানুষ দৌড় দিল বা সামনে গাড়িটা ব্রেক চাপলো হঠাৎ করে? না আমিও বৃষ্টির ভিতরে খুব খেয়াল চালাই গাড়ি, এইরকম হয় নাই, তথাপিও আমি ওই গাড়ি খুব দেখে মেখে চলাই, বৃষ্টির ভিতরে এগুলি আল্লাহর ওয়াস্তে হয় নাই। আচ্ছা, তো যেহেতু দূরপাল্লা রোডের আপনি গাড়ি চালান, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের খবর পড়েছে? ঢাকাতে একদিন পড়েছিলাম আমি। এই ঘটনাটা যদি বলেন। এই ঘটনা হয়েছে কি, এই গাবতলি থেকে 8 জন লোক উঠলো, তা আমি আবার সুপারভাইজার করতে এই টাকা তুললো, হ্যাঁ আপনার যাক তাক যাতা বলেন, আমি শালা পরে বুঝবো না। এর ভিতরে যমুনা সেতু আমার একটা ভয় ভয় লাগছে যে এগুলো মনে হয় ডাকাতি। তো যাই হোক
আমি যমুনা সেতুর এই পারে চেক করাবো, রাত্রি পুলিশ চেক করতো, সেদিন পুলিশ নেই। তো যাই হোক, হোস্টেল চেক করে চলে গেলাম। আমার চেক মেক করলে চলে গেলাম। উল্লাপাড়া যায় গাড়ির ভিতরে চেঁচামেচি। তা আমার ওই গাড়ির ভিতরে মুরগির ব্যাপারে, গরুর ব্যাপারে উঠেছিল, এরা আবার বাইরে ভাই পিছনে চেঁচাচ্ছে। তা আমি বললাম শালা মফিজ যাত্রী ওঠাতে, শালারা কিন্তু এসে বাইরেবো না। এখন দেখলাম যে পিছন থেকে না এই ক্রিকেটের স্টেম দিয়ে আমার মাথার উপর বাড়ি মারলে, কত শালা আমরা ডাকাত, আমি তোর বাপ। তখন ওই গাড়ির কেসে গেট ছিল না, কিন্তু শালা এদিক দিয়ে এসে আমার থেকে গাড়ি খাইয়ে দিল। টিপটিপিনে বৃষ্টি হচ্ছে। তা আমি বললাম যে ভাই ডাকাতি করেন, যাই করেন, যাত্রী এত গুণী রয়েছে ভাই, আমি গাড়ি চলাই, ওই শালাক মারে। তা আমার পিছিয়ে নিয়ে গেল, আর একজন করছে এই মারিস না, ঠিক আছে। তো যাই হোক, ওই আপনার ইতে ওই বেড়া কোল্ড স্টোরে ওখানে বর্ষার দিন গাড়ি ওখানে ঠেকাইলো, ঠেকে গেছে ড্রাইভার ক্লিয়ার রানিং অবস্থায়, দেখ যে সালের নৌকা স্টার্ট হয়েছে। আমার গাড়ি দিয়ে ওরা নেমে গেল 8 জন। অনেকের থেকে অনেক নিয়ে শিমুল বিশ্বের ভাই একটা চাকরি করতো, এয়ারপোর্টে চাকরি করতো। হ্যাঁ, তার ভাই থেকে এই পয়েন্টে টাকা রয়েছে, এই পয়েন্ট চেক করেছে, টাকা নেই। অনেকের এক পকেটলে চেক করে। তো মুরগির ব্যাপারে করতে এই ড্রাইভারের 3 টাকা লিমিট মানা করতেছে, আমার হাতের ভিত্তি টাকা জোগাড় দিলে আমি নিয়ে পকেটে নিলাম। যাই হোক, ওই লোক টাকা বেচলে গাড়ি বাঁচার পরে তখন বাংলাদেশে আসছিল সিটিসেল সিম আর রবি সিম, যেটা একটেল ছিল, গ্রামীণ কিন্তু আসেনি। এই একটেল সিমই আমার কাছে ছিল। তা আমার মোবাইল দিয়ে পাট গাড়ি চেক হয়, তখন তখন ওই চেক করছিল। তারপর ডাকাত আমি রিং দিলাম, ঠিক আছে। ওই সিটিসেল একটা সেট নিয়ে গেছে, ওই সেটে রিং দিলাম। রিং দেওয়ার পরে তা আমি বললাম যাই, ওই দারোগা রিং দিলাম। তাই করতে যে শালা এরকম, তো ওই ডাকাত মনে করছে আমি। তো হচ্ছে দোস্ত তোমার গাড়িতে মাল যায়, মাল তো পেলাম না ডাকাতে, মাত্র 7,000 পেলাম। তখন এসআই করতে সুরের বাচ্চা আমি ডাকাত, তোকে জবাই করে ফেলা দেবো। তখনই ওই মোবাইল বন্ধ করে দিল, এই তো অবস্থা, বুঝছো? এছাড়া রাতে গাড়ি চালানোর সময় কখনো ভৌতিক বা প্যারানর্মাল কোনো বিষয় লক্ষ্য করেছেন? এটাও দেখছি আমি, গোরস্থানে একটা গেদা কোলে নিয়ে বাচ্চা নিয়ে পার হচ্ছে, আমার এটা সামনে পড়েছে। হ্যাঁ, তখন আমি মনে করছি এটা কি বা হবে। তা আমি তখন গাড়ি চলো, সেটা হচ্ছে শহীদনগরের মাদ্রাসা, কি দিন কয় সুমাসলারি মাদ্রাসা, ওখানে দিয়ে এটা পার হচ্ছে সাদা ড্রেস পরে। হ্যাঁ, এই সাদা ড্রেস পরে পার হচ্ছে, আর এই ঘটনা। তখন আমি বাধ্য হয়ে গাড়ি চলো করলে মনে গোরস্থানে থেকে চলে গেছে গোরস্থানের দিকে। গোরস্থানে চলে গেছে। পরিবহন সেক্টরে আমার জজ সাহেবের সাথে সম্পর্ক, আমার গাড়িতে জজ ম্যাজিস্ট্রেট যায়, তাদের সাথে খুব আমার সম্পর্ক। আমার গাড়ি ডিআইজি যায়, হ্যাঁ, এদের সাথে আমার খুব আন্তরিকা। ডিআইজি সাহেব তো আমাকে সেই ভালোবাসে, তার পরিবার ধরে। হ্যাঁ, আমাদের পাবনা মাতপুরে বাড়ি, খুব ভালো মানুষ। হ্যাঁ, আমি এই যে করোনার ভিত্তি বসেছিলাম, তারা আমাকে এত ভালোবাসে, আমাকে খুব পছন্দ করে। করোনার ভিত্তি তারা টাকা পয়সা দিচ্ছে, জজ সাহেব টাকা পয়সা দিচ্ছে, ডিআইজি স্যার টাকা দিচ্ছে, বহুত আমাকে এই করোনার ভিত্তি বসেছিলাম, তারা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। আমি এই মোটর সেক্টরে আসি, আমি কয়েকবার পুরস্কারও পাইছি ড্রাইভার প্রতিযোগিতায়। চলচ্চিত্রের নায়ক ইলিয়াস কাঞ্চন, পাবনা এই 300 ড্রাইভারের ভিত্তি, সে আমাকে পুরস্কৃত করে থেকে গেছে। ইলিয়াস কাঞ্চন ও সড়ক নিরাপত্তার চেয়ারম্যান ছিল, ঠিক আছে। ইলিয়াস কাঞ্চনও আমাকে কিছু প্রশ্ন করেছিল। হ্যাঁ, ও একটা বিয়ের ফুল নাটক করে দেখাইছিল যে গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হয়, কিভাবে কি হয়। হ্যাঁ, একটা ভুয়া ড্রাইভার, ওর বউ মারা গেছিল বলে, ও সড়ক নিরাপত্তার চেয়ারম্যান। তথাপি ইলিয়াস কাঞ্চন আমাকে কিছু প্রশ্ন ধরলো যে গাড়ি একটা গরু বাঁধিতে হচ্ছে রাস্তার এপার ওপার, গরুর জন্য কোথায়, গরুর জন্য মাঠ, গরুর জন্য তো রোড না, গরুর কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ভ্যানের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়। ইলিয়াস কাঞ্চন আমাকে অনেক প্রশ্ন ধরেছিল, আমি সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তিনি আমাকে মোটা টাকা পুরস্কার দিছিল, আবার একটা জিনিস দিছিল পুরস্কার, সেটা আমার বাসায় আছে। ইলিয়াস কাঞ্চন তারপরে একটা পুরস্কৃত করে দিয়েছিল আমেরিকার একটা সার্টিফিকেট, যে আপনার লাইসেন্স করবে গেলে পরে আপনার ইন্টারভিউ দিতে হবে না। তো ইলিয়াস কাঞ্চন ওই সার্টিফিকেটটা আমাকে দিয়েছিল, আমেরিকার সার্টিফিকেট। ওই লাইসেন্সে আমার সে পুরস্কৃত করেছিল, টাকা পয়সা দিয়েছিল, যে একটা অভিজ্ঞতা ড্রাইভার। ইলিয়াস কাঞ্চন এইটা আমার করেছিল, সেই কাগজপত্র আমার বাড়িতে আছে। দীর্ঘদিন ধরে আমি গাড়ি চলে, আল্লাহর রস্তে আমার কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমার মহাজন বন্ধুরা আমার এইটা ছিল। এরকম একটা ঘটনা শুনতে যাচ্ছি যে গাড়ি চাপাচাপি পারাবাড়ি নিয়ে, যে আপনি গাড়ি চালাচ্ছেন সাইড দিতেছে না, তো এরকম একটা। হ্যাঁ, চাপাচাপি এরকম হয়েছে কি, গাড়ি চাপ মারে
আর এক গাড়ি খাদে ফেলা দেয়, আবার গাড়ির সাথে চাপ মারে, ওই গাড়ি গাড়ি ঘ্যাস লাগা দেয়, গাড়ি গাড়ি শাটার ভাঙে, যাত্রীর সমস্যা হয়, যাত্রী কেটে মেটে যায়, শাটার ভাঙে। এগুলো অনেকে আমি দেখছি আর কি। আমার লাইফে এগুলো করিনি। আমি গাড়ির সাথে চাপাচাপি করব কি গাড়ির সাথে ঢোটাঢুটি করবো, এটা আমার লাইফেও হয় না আজ পর্যন্ত। আমি এই সামনে থেকে পিছের থেকে এগুলো আমি দেখছি। এগুলো আমার জীবনে কোনোদিন আমার হয়নি। আমি কোনো অ্যাক্সিডেন্টও করিনি, একটা মানুষও কোনোদিন আমি মারিনি। এটাই। তো এই অ্যাক্সিডেন্ট হওয়ার মূল কারণ আপনি কি বলে মনে করেন? অ্যাক্সিডেন্টের মূল কারণ হচ্ছে আমাদের ড্রাইভারের বেশিরভাগ দোষ আছে, 20%। আর তার পথচারীর ভুল আছে, পথচারী পার হতে ভুল আছে। পথচারীর কারণেই তো বেশি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ির কিন্তু দোষে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না, পথচারীর কারণেই বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই যে এখন অটো, ভ্যান, সিএনজি, এর কারণে রোডে এরকম অ্যাক্সিডেন্ট হয় বেশি। পথচারী চলাফেরা করতে পারে না, গাড়ি দেখে না, ফলো করে না, এই কারণেই কিন্তু বেশি অ্যাক্সিডেন্ট হয়। বড় গাড়ির দোষ আবার আইনি হয় কি, আমার কোনো দোষ নেই, প্রশাসন নিয়ে যায় কি আমাদের গাড়ির ভিত্তি দোষ, এই গাড়িরই দোষ। প্রশাসনের এই একটা দোষ কি, পরীক্ষা করে দেখবে না, দেখে কি এই গাড়িরই দোষ, গাড়ি থানায় ঢোকাও। আমার কোনো অন্যায় নেই, থানায় ঢোকাইলে আমি কষ্ট করে লাগলাম, এই অবস্থা। আল্লাহর ওয়াস্তে প্রশাসনের দিক দিয়ে স্যার আমার সম্বন্ধে ডিআইজি সাহেব আমাকে জানে, আমার এক বন্ধু এসপি আছে, গাড়ি মারি ধরলে পরে তাদের আমি রিং করি, স্যার এই ঘটনা, ডিআইজি স্যারকে আমি বিরক্তই করি, সে বিরক্ত ভোগ করে না, খুবই ভালো মানুষ। ডিআইজি স্যার আমাকে খুব হেল্প করে, স্যার এরকম পুলিশ আমাকে এই জ্বালাচ্ছে, অমক টমক ছাত্রতর এগুলো অনেকে ধরে, দাও বেটা কে তোমাকে বিরক্ত করে, আমি দেখছি, এরকম আমাকে খুব সে হেল্প করে, ভালোবাসে সে। তো আপনি যেহেতু দীর্ঘ অনেকদিন ধরে মোটর ডিপার্টমেন্টে আসেন, তো হিনো ওয়ানজের পরে RM2 বলেন, স্কেনিয়া বলেন, এগুলা চালিয়েছেন? হ্যাঁ, আমি RM2 চালাইছি, হুন্ডাই চালাইছি, ঠিক আছে। তাহলে তো সব ধরনের অভিজ্ঞতা হ্যাঁ, আছে। সব ধরনের অভিজ্ঞতা আছে। তো এখন এই গাড়িগুলোর ভিতরে মানে কোনটা আপনার কাছে সব থেকে ভালো লেগেছে চালিয়ে? দামি গাড়ি তো হুন্ডাই গাড়ি, তারপরে দ্বিতীয় গাড়ি হচ্ছে RM2, ওটা জাপান। আর এই ওয়ানজে গাড়ি, ওয়ানজের উপরে যদিও বা এখনো গাড়ি, এর উপরে গাড়ি হয় না। ওয়ানজে চলাই আমি খুব মজা পাইছি, RM2 কও আর ওই হুন্ডাই কও, ঠিক আছে। যেহেতু RM2 আর হিনো ওয়ানজে, যেহেতু দুইটা হিনো দুইটাই হ্যাঁ, তো এই দুইটার ভিতরে পার্থক্য করলে আপনি কোনটাকে এগিয়ে রাখবেন? পার্থক্য করলে পরে ওটা দামি গাড়ি, ঠিক আছে, ওটা দামি গাড়ি, সেই হিসেবে ও গাড়ি খারাপ না, ভালো। RM2 গাড়ি খুব ভালো গাড়ি, স্পোর্ট গাড়ি। ওইটা কি বৃষ্টির ভিতরে কোনো প্রবলেম আছে? না, ওটা বৃষ্টির ভিতরে একটু ইচ্ছে ভালো চলে না, এর থেকে ভালো চালানো চলে না। এটা তো ভাসে, ওটা তো সেরকম ভাসে না, এদিক দিয়ে খুব ভালো। তো অনেক সময় হয় কি, যাত্রীরা, অনেক যাত্রী এসে বলে যে আমার কাছে টাকা নেই, আমার গন্তব্যস্থলে পৌঁছে যাবে, তো ওই ক্ষেত্রে আপনাদের কি করার থাকে? আমার পাবনা থেকে একটা লোক আসছিল, এখন আমাদের গাড়ির চেকার আছে, সব আছে, যাই হোক বাইদি ভাই কত উস্তাদ, আমি আপনার বাড়ির থেকে একটু ফাঁকে আপনাকে চিনি, আমার কাছে একটা টাকা নেই, আমি একটা হাসি নিয়ে যাচ্ছি আমার ভাই কোপানের জন্য। আমি বলো কি, দেখো হচ্ছে আমার ভাই বড় লোক, ধনী, ফ্যাক্টরি আছে, আমার কাছে একটা টাকা নেই উস্তাদ, আমাকে ই করেন, একটু আমার নিয়ে যাবার ব্যবস্থা করেন। বাধ্য হয়ে তাকে নিয়ে গেছি, ভাড়া নেই, ঠিক আছে চলো, এরকম আমি করেছি আমার জীবনে, নিয়ে গেছি তাকে। অসহায় ব্যক্তিরও আমি গাড়িতে মাংনা নিয়ে গেছি, এই যা আমি চেকারকে বলবো না, এরকম মাংনাও নিয়ে গেছি, যে ব্যক্তি অসহায়। তো বর্তমানে তো আপনি পাবনা এক্সপ্রেসে আছেন। হ্যাঁ, আমি পাবনা এক্সপ্রেসে এই দীর্ঘদিন আছি। কোম্পানির ম্যানেজমেন্ট বলেন বা গাড়ির কাজ তারা কিরকম কি করিয়ে দেয়? হ্যাঁ, আমি ওই মহাজনের GM ফোরম্যান সবই আছে, যখন যে জিনিস হচ্ছে বলতেছি। আর আমার গাড়ির কাজ কোনো সময় পেন্ডিং রাখে না মহাজন, সাথে সাথে। আমি কোম্পানির একটা অন্যরকম চোখে দেখে মহাজন আমাকে ভালোবাসে, আর ওরাও আমাকে দেখে খুব ভয় করে, যখন যে কাম সাথে সাথে করে দেয়। এছাড়া তাদের ব্যবহার আচরণ কিরকম স্টাফদের সাথে? ব্যবহার আচার আমার মহাজনের তুলনা হয় না। আমি তো বললাম আমার মহাজন আমাকে তুমি ছেড়ে আজ পর্যন্ত তুই কথা বলেনি, ঠিক আছে। আর তার গাড়ির প্রশাসনের দিক দিয়ে আমি তার গাড়ি চালাই, আমার এক বন্ধু এসপি, আমার এক স্যার ডিআইজি আছে, হ্যাঁ, গাড়ি কাগজপাতি ঠিক, প্রশাসন তো রোডে জ্বালায়, তথাপিও তাক দিয়ে আমরা সব গাড়ি মারি ছাড়াই, স্যারের কাছে রিং দিই, আমার এক বন্ধু এসপি তাকে রিং দিই। এই যে আসার সময় ধরেছিল টাঙ্গাইল, কাগজপাতি নিয়ে আসেন, কাগজপাতি কি হবি,
আপনারা তো পয়সা নেন, কাগজপত্র কি হবে? সেটাই। এই যে মোবাইলে কথা বলেন, কথা বলা দিলাম, গাড়ি ছেড়ে দিলাম, হ্যাঁ তাই তো এলেঙ্গা ধরছিল। হ্যাঁ। তো যেহেতু গাড়ি চালাচ্ছেন, পাবনা থেকে আসতেছেন যাচ্ছেন, তো আপনাদের বেতন কিরকম ভাবে তারা দেয়? আমাদের আপ ডাউন বেতন 1250। 1250 আপ ডাউন, মানে ঢাকা- পাবনা থেকে ঢাকা আসবেন, আবার ঢাকা থেকে পাবনা পাবনা যাবেন, যাবেন। তারপরে আমার 1250। 1250 টাকা কোম্পানি দেবে। আর সুপারভাইজারের হিসাব করলে সুপারভাইজারের বেতন 650, আর খালাসির বেতন মানে হেল্পার এর বেতন 600 মানে আপ ডাউন। আপ ডাউন। এইভাবে তো কষ্ট হয়ে যায় না আপনাদের এখন চালাতে? এখন হয়েছে কি, এই সিস্টেমটা নেতাবর্গরাই করে দিচ্ছে, মহাজনরা এই বেতনই রেখে দিচ্ছে। আর নেতারা যদি স্ট্রাইক করে না, আমার শ্রমিক গাড়ি চালাবে না, এই বেতন দিতে হবে, হ্যাঁ। ভাই দি ভাই, তোর মহাজন দেখতেছে না, এটা তো সংসার চলে না, এই বেতন আমার মহাজনের তো টাকা দিতে কোনো বিধাবাদ নেই। তো এইটা তোমার, এইটা আপনার হচ্ছে শ্রমিক নেতারাই বেতন বাড়াতে পারে, বৃদ্ধি করতে পারে, নেতারা যেটা করবে সেটা আমরা করতে পারবো। তো কাকা, আপনার কাছে সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাস লাভারদেরকে কেমন চোখে দেখেন এবং তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? বাস লাভার যারা ভিডিও করে হ্যাঁ, রোডে ভিডিও করে, আমার ঠেকায় সিট দিতে চায়, আমরা সিট নিয়ে আবার উড়ে দিয়ে দিই যে তোমরাই খাও। তো এরকম আমার গাড়ি তো মাঝে সাজেই আমাকে এই কাশীনাথপুর, বেড়া, ওই 24 মাইল এরা রোডে এরকম করে, লাইট মারে, আপার ডিপার মারি, ওরা খুব খুশি হয়। সিট সাথে করে দাঁড়া হয়, আমি না, আমার হেল্পারকে নিলেন, আমি না আর এক গাড়িতে দিবি হ্যাঁ। থাক, আমি কোনোদিন এসব নিয়ে নেই। আবার আমার একজন সুপারভাইজার নিয়ে নিয়েছিল, আমি কেন দিয়ে দাও, ছোট সাল বলে গুলি করতেছে সব করে। এই তো তো কাকু, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার পরিবহন লাইফে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। খুবই ভালো লাগলো আমাদের সাথে থাকলেন। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো কাকু, ভালো থাকবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আমার এই সাক্ষাৎ নেবার জন্য, আমার কথা নেবার জন্য ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কাকুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।